যারা অনার্সে ভর্তি হতে যাচ্ছেন অথবা এইচএসসি কমপ্লিট করে অনার্সে ভর্তি হবেন, তাদের জন্য আজকের ভিডিওটা মূলত। তো বেসিক্যালি হচ্ছে আমাদের তো যেটা হয়, প্রথমে আমাদের সবার টার্গেট থাকে যে ভালো কোনো পাবলিক ইউনিভার্সিটি বা কারো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, কারো মেডিকেল, যার যেদিকে প্ল্যান থাকে। তো সেই প্ল্যানটা ফুলফিল করার পর আসলে নেক্সট সারিতে আমরা চলে আসি। আমরা হয়তো কেউ কেউ চিন্তা করি আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি হব, তারপরে কেউ হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হবো। তো যারা মোটামুটি ন্যাশনালে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করতেছেন অথবা হচ্ছে মাঝারি বা নিম্ন মাঝারি মানের প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য তো মূলত আমাদের দেশের যে ডিগ্রি, সেই ডিগ্রি সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে। তো আমি প্যারালালি আপনাদের চিন্তা করছি, যেহেতু আমাদের বাজেট কম, সাধারণত ন্যাশনাল ইউনিভার্সিটিতে কারা যায়, তারপরে ছোটখাটো প্রাইভেট ইউনিভার্সিটিতে কারা যায়, যাদের বাজেট নিয়ে সমস্যা থাকে। তো এই বাজেটের মধ্যে যদি আপনার সম্ভব হয় যে আপনি বিদেশে কোনো একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে আসবেন, ব্যাচেলারটা কমপ্লিট করে আসবেন, সেটা কেমন হয়? যেমন আমাদের ইয়ে আছে, চায়না আছে, চায়নাতে কিন্তু আপনার ব্যাচেলার প্রোগ্রাম করতে পারেন। এই যে বাজেট, আপনি যে বাজেট নিয়ে ধরেন যে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন অথবা একটা প্রাইভেট, ছোটখাটো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, এই বাজেটের মধ্যে আপনার হয়ে যাবে। কারণ হচ্ছে চায়না গভর্নমেন্ট কিন্তু রিসেন্টলি, মানে লাস্ট 8-10 বছর প্রচুর ইয়া করার চেষ্টা করছেন যে বিদেশি শিক্ষার্থীকে ওনাদের দেশে আনার, প্রচুর স্কলারশিপ ওনারা দিচ্ছেন। যেমন ব্যাচেলার প্রোগ্রামে আপনি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার টিউশন ফি এবং হচ্ছে অ্যাকোমোডেশন, এই দুইটি স্কলারশিপ কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এট দ্য সেম টাইম যদি আপনার এসএসসি এবং ইন্টার, এই দুইটা জিপিএ যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনি হচ্ছে উপবৃত্তি, যেটা বলে সহজ করে বলার চেষ্টা করি, উপবৃত্তি আপনি পাবেন। অর্থাৎ আপনার টিউশন ফি এবং অ্যাকোমোডেশন তো পাচ্ছেনই, এট দ্য সেম টাইম আপনার চলার জন্য যে খাবার খরচ এবং হচ্ছে হাত খরচ, আমরা যেটাকে বলি আর কি, পকেট মানি, তো এইটাও কিন্তু আপনি ইউনিভার্সিটি থেকে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ যদি আপনি সেই সেই অ্যাচিভ করতে পারেন, সেই স্কলারশিপ অ্যাচিভ করতে পারেন, সেই অ্যাচিভ করতে পারলে কিন্তু আপনার টোটালি কিন্তু আপনার ফ্রি হয়ে যাচ্ছে। ধরেন এখন যদি আপনি বাংলাদেশেও যদি একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যদি আপনি করতে চান, ধরেন আপনার নিজের জেলা শহরের বাইরেও যদি হয়, আপনার কিন্তু একটা মেসে থাকা লাগবে। ধরেন যে কেউ হয়তো গ্রাম থেকে ঢাকা এসে হয়তো উনি পড়াশোনা করতেছেন, তার থাকার একটা বিষয় আছে, খাবারের বিষয় আছে, আনুষঙ্গিক আরো অন্যান্য বিষয় আছে। তো চায়না যদি আপনি সেই স্কলারশিপটা অ্যাচিভ করতে পারেন ব্যাচেলর প্রোগ্রামে, ঠিক আছে, তবে এটা ধরে রাখতে হবে। মানে আসলে স্কলারশিপ শুধু পেলেই হবে না, এটা কন্টিনিউসলি ধরে রাখার একটা বিষয় আছে, এটা রেজাল্টের উপরে নির্ভর করে। সো আপনার রেজাল্ট ওইভাবে যাতে কলাপস না করে, যে ক্রাইটেরিয়া তারা দিয়ে রাখবে, কন্ডিশন দিয়ে রাখবে স্কলারশিপ কন্টিনিউ রাখার জন্য, সেটা কন্টিনিউ করে রাখলে আপনি কিন্তু মোটামুটি বিনা খরচে চায়না থেকে আপনি একটা গ্রাজুয়েশন কমপ্লিট করে আসতে পারবেন। আর সেকেন্ড বিষয় হচ্ছে, যারা ধরেন যে ওই কি বলে উপবৃত্তি যেটা, সেটা পেলেন না, তাহলে সেটা যদি নাও পেয়ে থাকেন, আপনার অ্যাকোমোডেশন এবং হচ্ছে টিউশন ফি, এই দুটো যদি আপনি পেয়ে যান, স্কলারশিপের মধ্যে পেয়ে যান, তাহলে কিন্তু আপনার প্রতি মাসে ধরেন যে ম্যাক্সিমাম 8 থেকে 10 হাজার টাকার মধ্যে আপনার কিন্তু খাবার এবং পকেট মানি হয়ে যাবে। তো যেটা বাংলাদেশেও কিন্তু আপনার মোটামুটি এরকমই, যদি একটা বিভাগীয় শহরে থাকেন বা ঢাকায় থাকেন, 8 থেকে 10 হাজার টাকা কিন্তু লাগে একটা মানুষের, মোটামুটি ফ্লেক্সিবল চলতে গেলে। হয়তো আরো কমেও সম্ভব। তো প্লাস মাইনাস মিলাই বললাম আর কি, যেহেতু চায়নার একটা বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন ধরনের কস্ট হয়ে থাকে, তো সেই হিসেবে এটা হিসাব নিকাশ করে মানে প্লাস মাইনাস করে নেওয়া যাবে। আর সেকেন্ড বিষয় হচ্ছে, যারা ধরেন যে শুধুমাত্র আপনার টিউশন ফিটাই পেলেন, এটা কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি টিউশন ফিটা কিন্তু ফ্রি থাকে। আর তাহলে আপনার হচ্ছে অ্যাকোমোডেশনটা নিজের বিয়ার করতে হবে, আর সাথে হচ্ছে পকেট মানি। তো অ্যাকোমোডেশন চায়নাতে আসলে খুব একটা বেশি লাগে না, মোটামুটি আপনার প্রভিন্স ভেদে বছরে ইয়ারলি 20 থেকে হচ্ছে আপনার 80,000 টাকা, বাংলা টাকা, এর মধ্যে আপনার ইয়ারলি হয়ে যাওয়ার কথা আর কি। তো ওই সবকিছু, এই সিনারিওটা মাথায় রেখে এখন আপনি যদি চিন্তা করেন, আমি বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে আপনার কত খরচ হয়, আমি ছোটখাটো একটা প্রাইভেট ইউনিভার্সিটির কথাই বলতেছি, কত টাকা খরচ, আর এই পরিমাণ খরচ করে যদি আপনি স্কলারশিপ যদি নাও পান, মানে সবচেয়ে ভালো স্কলারশিপ যেটা, সেটা যদি নাও পান, সেকেন্ড ক্যাটাগরি বা থার্ড ক্যাটাগরি স্কলারশিপ পান, তাও কিন্তু দেখা যায় এই বাজেটের মধ্যে হয়তো আপনার চায়না থেকে কমপ্লিট করে আসা সম্ভব পড়াশোনা। এখন তারপরে বিষয় হচ্ছে, চায়না যাওয়ার যে প্রসেসিং, সেই প্রসেসিং এ কেমন কষ্ট হতে পারে। চায়না যাওয়ার ক্ষেত্রে প্রসেসিং কস্ট আপনার, যদি নিজে নিজে প্রসেস করতে চান, ওই হেডেকটা যদি নিজে নিজে নিতে চান, আপনার 80,000 থেকে 1 লাখ টাকা প্লাস মাইনাস হতে পারে, ঠিক আছে, এর মধ্যে আপনার হয়ে যাবে। আর যদি হেডেকটা আপনি নিজে নিতে না চান, কোনো একটা এজেন্সি দিয়ে করাতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এজেন্সি, মানে 80,000 থেকে 1 লাখ টাকার তো বেসিক খরচ, এই খরচটা হবে। তার সাথে হচ্ছে আপনার এজেন্সি কত টাকা আপনার কাছ থেকে চার্জ দিবে, সেটা অ্যাড হবে। কিন্তু এক এক এজেন্সি এক একভাবে আপনার সাথে আহ, এক এক ধরনের পলিসি থাকে, তো আপনি তাদের সাথে সেই হিসেবে চুক্তি করে নেবেন। এখন এই এই সিনারিওটা আপনাদের সামনে রাখলাম, এটা মাথায় রেখে আপনারা ভর্তি হওয়ার ক্ষেত্রে গ্রাজুয়েশনটা আপনি বাংলাদেশে করবেন নাকি চায়না থেকে একটা গ্রাজুয়েশন করে আসবেন, এটা মাথায় রেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। ধন্যবাদ।